যোগেশবাবু, আপনি দয়া করে এই পেন্টিংয়ের ডিটেইলিংটা দেখুন। এখানে বালিশার পুরো দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এরকম দৃশ্য এখন আর বালিশাতে নেই। তাই বোঝাই যাচ্ছে যে এটা অনেক পুরনো একটা ছবি। আর এই চিত্রটি দেখে মনে হচ্ছে এটা 1000 বছর আগে তৈরি করা হয়েছে। এর কারুকার্য, নকশা সবই 1000 বছরের পুরনো হবে। আপনার কি মনে হয় যে এরকম নকশা মডার্ন কোনো চিত্রকর পাতায় নামাতে পারবে? সোজাসুজি পুরো বিষয়টা ব্যাখ্যা করে দিল নীল। তাহলে দেখতে এত ফিকে কেন? যোগেশবাবু পুরো কথা শেষ করার আগেই নীল বলতে শুরু করলো, আরে যোগেশবাবু, আপনি তো একজন অ্যান্টিক অ্যাপ্রেজার। আপনি তো জানেনই যে 1000 বছরের পুরনো কালার্স খুবই ঘন হতো। সেগুলি গাছের ডালে লাগানো হলে গলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকত। তাই কয়েকজন আর্টিস্ট অপেক্ষাকৃত পাতলা ও ফিকে রঙের ব্যবহার করত। এই পেইন্টিংটা এরকমই একজন আর্টিস্টের শিল্পকর্ম। সবাই এমন হাঁ করে নীলের কথাগুলো শুনতে লাগলো যে কোনো সময় মুখের মধ্যে মাছি ঢুকে যেতে পারে। নীল নিজের মতো বলে চলল, পুরনো যুগের আর্টিস্টরা খুব কষ্ট করে গাছের ছালের উপর কাজ করত। আপনি তো জানেনই গাছের ছালও অনেক ধরনের হয়। সঠিক ছাল বেছে নেওয়া খুব কঠিন কাজ। তার উপর হালকা রং দিয়ে আঁকা তো আরও কঠিন। এসব বলতে বলতে ছবিটার একদম নিচের দিকে ইশারা করল নীল। এই পেইন্টিংটা বিখ্যাত শিল্পী আদিত্যনাথ বানিয়েছেন। আপনি তো ওনার সিগনেচার চিনবেনই। এখানেও আপনি ওনার সেই সাইন দেখতে পাবেন। ওনার এই সাইন কপি করা কারো পক্ষেই সম্ভব নয়। এটা তো ভালো মতোই জানেন। নীল যেভাবে ব্যাখ্যা করছিল তাতে বোঝা যাচ্ছিল যে ওর এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে। প্রথমে তো যোগেশ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। নীলের কথা শোনার পর আদিত্যনাথের সিগনেচারটা মন দিয়ে দেখতে লাগলেন। উনি জানতেন যে এটা কেউ কপি করতে পারে না। সিগনেচারের ঘোর প্যাচগুলো দেখতে দেখতেই মুখের হাসি ফুটে উঠল যোগেশবাবুর। তারপরই জোরে চিৎকার করে বলে উঠলেন, কেউ তাড়াতাড়ি যাও আর এই জেন্টলম্যানকে টাকা দিয়ে দাও। এই পেইন্টিংটা আসল? সত্যি কথা, এই পেইন্টিংটা সত্যিই কি লুপ্তপ্রায় বালিশা ঘরানায় তৈরি করা হয়েছে? ঘটে যাওয়া ঘটনাগুলোকে প্রত্যক্ষ করে ওখানে উপস্থিত সকলে নিজেদের মতো করে আলোচনা শুরু করে দিয়েছিল। যারা নীলকে ছোট করেছিল এখন তাদের মুখই ছোট হয়ে গেল, পাল্টে গেল ওদের মুখের রং। এমনকি পল্লবীও হতবাক হয়ে দেখছিল। নীলকে ও খুবই বেকার একটা মানুষ ভাবত, কিন্তু নীলের এই গুণ সে জানত না। নিজের মাথায় চাটি মেরে মনে মনে ভাবল, আমিই মাথা মোটা। শুধু হিরে নয়, নীলের তো লেজেন্ডারি পেইন্টিং সম্পর্কেও খুব ভালো নলেজ রয়েছে। শালিনীও বুঝতে পারছিল না হঠাৎ করে ওর বাবার হলোটা কি। এতক্ষণ তো বলছিল ছবিটা নকল, এখন আবার বলছে আসল। যোগেশের কাছে গিয়ে প্রশ্ন করল, বাবা, আর ইউ সিরিয়াস? আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি যাও আর এই ব্যক্তির ব্যাংকে পুরো টাকা ট্রান্সফার করে দাও। আমি চাই না যে উনি এই ছবিটা বিক্রি করার সিদ্ধান্ত বদলে ফেলুক। এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে গেলেন যোগেশবাবু। আনন্দে যেন ছোট বাচ্চাদের মতো লাফালাফি শুরু করলেন উনি। এবার বিশ্বাস হলো তো যে এই পেইন্টিংটা আসল? এবার চলো তো, তাড়াতাড়ি আমার ব্যাংকে পুরো টাকা ট্রান্সফার করো। আমার আরও অনেক কাজ আছে। তোমাদের সঙ্গে দাঁড়িয়ে এখানে সময় নষ্ট করতে পারবো না আমি। এতক্ষণে নিজের সত্যতা প্রমাণ হওয়ায় বেশ জোর দিয়ে তাড়া দিতে শুরু করলো সেই ভদ্রলোক। কিন্তু এই ব্যক্তির তাড়া দেখে সন্দেহ হলো নীলের। ও বুঝতে পারছিল না এত দামি একটা পেইন্টিং বিক্রি করতে এসে এত তাড়া কেন দিচ্ছে সে। এসব ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস নিল নীল। যদিও ও আগেই বুঝতে পেরেছিল যে এই ব্যক্তির পেইন্টিং সম্পর্কে কোনো জ্ঞানই নেই। এত বছরের একটা পুরনো আদিত্যনাথের পেইন্টিংয়ের দাম প্রায় কয়েক কোটি টাকার কাছাকাছি হবে, কিন্তু এই ব্যক্তি 2 কোটিতেই সেটা বিক্রি করতে চাইছে। এই বিষয়টা কোনোভাবেই হজম হচ্ছিল না নীলের। নীল আদিত্যনাথের সিগনেচারটা দেখে সেটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে চাইছিল। খুঁটিয়ে খুঁটিয়ে সিগনেচারটা দেখছিল সে, কোনো কারণে যেন কিছু ভুল না হয়ে যায়। এই পেইন্টিংটা থেকে আলাদা আলাদা ঘাস পাতার গন্ধ পেল নীল, আর এই কারণেই নীল আরও নিশ্চিত হলো যে এই পেইন্টিংটা আসল। কিন্তু একটা কিছু দেখে ভীষণ খটকা লাগলো নীলের। মনে মনে ভাবল, এই বিষয়ে এখনই কথা বলা ঠিক হবে না। তাই শান্ত হয়ে কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিল নীল। ওদিকে যোগেশ ওই পেইন্টিংটা নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকলেন। এটা আসল পেইন্টিং তা বোঝার পর থেকে ওনার খুশির কোনো ঠিকানাই রইল না। ওখানে উপস্থিত অন্যান্য দোকানের মালিকরা নিজেদের ফোন বের করে ইতিমধ্যেই বালিশার বিষয়ে পড়তে শুরু করে দিল। ওরা বুঝে গিয়েছিল যে এটা কোনো সাধারণ পেইন্টিং নয়। এত দামি একটা চিত্র এত কম দামে পেয়ে গেল বাবা মেয়েতে। এটা ভাবতেই হিংসায় জ্বলে পুড়ে গেল বাকি দোকানের মালিকরা। টাকা পাওয়ার পরই ওই ব্যক্তি ওখান থেকে চলে গেল। এরই মধ্যে একটি খাম হাতে হলঘরে এলো যোগেশ। নীল, আমি ভাবতে পারিনি যে তুমি এতটা ট্যালেন্টেড। তোমার প্রতি আজ আমি খুবই গ্রেটফুল। এর জন্য আমি তোমাকে উপহার দিতে চাই। এখানে বেশি কিছুই নেই, তুমি এই উপহার ফেরাবে না, কথা দাও। তুমি না থাকলে আজ এত ভালো একটা ডিল হাতছাড়া হয়ে যেত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যোগেশ স্যার।
মিত্র পরিবারের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি। যোগেশের উপহার ফেরাতে চায় না নীল, কারণ ও জানতো এই পেন্টিংটার আসল দাম কত। মিত্র পরিবারের হাতে আজ জ্যাকপট লেগে গেছে। তার মধ্যে থেকে যদি কিছু ও পেয়ে যায় তাহলেও কিছু যায় আসবে না। আর সবথেকে বড় বিষয় হলো হাতের লক্ষ্মীকে কখনো পায়ে ঠেলতে নেই। তাই যা ঘরে আসছে তাই নিয়ে নিতে চাইছিল নীল। তুমি একদম সঠিক মানুষকে চাকরি দিয়েছ। শালিনীকে কথাগুলো বলতে বলতে বারবার নীলের দিকে তাকাচ্ছিলেন যোগেশ। তুমি এখন খুবই ইয়াং, কিন্তু তোমার জ্ঞানের তো কোনো তুলনা নেই। আজকে আমি তোমাকে ট্রিট দিতে চাই। চলো আমরা ড্রিঙ্কস দিয়ে শুরুটা করি, কি বলো? নীলের কাঁধে হাত রেখে যোগেশ কথাটা বললেন। বালিশার পেন্টিংটা কেনার পর থেকে যোগেশের আনন্দের কোনো কুল কিনারা রইল না। নীলকে দেখে যোগেশের ছোটবেলার কথা মনে পড়ে গেল। তাই নীলের সাথে বেশ ভালো করে ভাব জমাতে চাইছিলেন উনি। আমি মনে হয় আজ আপনার অনুরোধ রাখতে পারবো না। আসলে আমার আজকে কিছু কাজ রয়েছে, তাই আজ রাতে আপনাদের সঙ্গে থাকতে পারছি না। কিন্তু পরের বার একদম পাক্কা, আর তখন ট্রিটটাও আমিই দেব, কেমন? নীল এখন শুধুমাত্র ওই লোকটার কথা ভাবতে লাগলো যে পেন্টিংটা বিক্রি করতে এসেছিল। কেউ প্রায় 50 কোটির পেন্টিং কেন 2 কোটিতে বিক্রি করবে, এসবই ভাবতে লাগলো নীল। আমি মানলাম ওই ব্যক্তি হয়তো পেন্টিং সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু তা হলেও এর পিছনে রহস্যটা কি জানতেই হবে আমাকে। কোনো ব্যাপার না, কারো কাজ থাকলে আমি তাকে কখনো আটকাই না। কিন্তু আমি তোমার ট্রিটের জন্য অপেক্ষা করব, কিন্তু ভুলে যেও না যেন। নীলের পিঠ চাপড়াতে চাপড়াতে বললেন যোগেশ। এরপরই হাসি মুখে নীল অ্যান্টিক এম্পোরিয়াম থেকে বাইরে বেরিয়ে পড়ল। স্টোরের বাইরে বের হতেই ওই ব্যক্তিকে দেখল নীল। ও কারো সঙ্গে ফোনে কথা বলছিল। নীল মনে মনে ভাবল হয়তো নিজেদের লোককে পেন্টিং বিক্রি হয়ে যাওয়ার খবর দিচ্ছে। কিন্তু কোথাও যেন একটা খটকা লেগেই থাকলো নীলের। এই লোকটাকে দেখে আমার ঠিক সুবিধের লাগছে না। এত দামি পেন্টিং নিয়ে ও এই স্টোরেই কেন এলো? অন্য তো অনেক স্টোর ছিল। পেন্টিংয়ে লেগে থাকা মাটি, তার গন্ধ, এসবের কারণ কি? এমন সময় নীলের ফোনটা আবারও বেজে উঠল। নীল দেখল আবার আদ্রিতা ফোন করেছে। তখন ফোনটা তুলতে পারেনি, তাই আবারও করেছে সে। মনে হচ্ছে আজ আমার বউ আমার থেকে দূরে থাকতেই পারছে না। ফোনটা তুলেই আদ্রিতাকে বলল নীল, কোথায় ছিলে তুমি? আমার ফোন তুলছিলে না কেন? তুমিই তো বলেছিলে আমাদের ডিভোর্স আমার পারফরমেন্সের উপর নির্ভর করবে, তাই আমি ভালো করে পারফর্ম করতে চাই। কেন তুমি সেটা চাও না? আদ্রিতাকে রাগিয়ে দেওয়ার জন্য বলল নীল। আদ্রিতা নীলের ভালোবাসা কি এভাবেই ফুটে উঠবে? আদ্রিতা কি বুঝবে যে ও কতটা ভালোবাসে নীলকে? ও কি সেটা নিজে আদৌ বুঝতে পারে? কবে ওদের দুজনের মিল হবে? আর এই পেইন্টিংটা, এতে কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে? ওই পেইন্টিংটা নিয়ে নীল এত ভাবছে কেন? ওর মনের মধ্যে কি চলছে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।